বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আগের দুটো লেকচারে আমি তোমাদের বুঝিয়েছিলাম নর্মাল সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, সি প্রোগ্রামের ফান্ডামেন্টাল নিয়মগুলো কি কি নিয়ম মেনে চললে আমাদের সি প্রোগ্রামটা ঠিকভাবে রান করতে পারবো। এবং যেমন ভাষার একটা ব্যাকরণ থাকে, গ্রামার থাকে, ঠিক তেমনই প্রোগ্রামিংয়েরও একটা ব্যাকরণ আছে, একটা নিয়ম আছে। সেই পদ্ধতিটা মেনে আমাদেরকে প্রোগ্রাম লিখতে হতো, সেটা আমি তোমাদের ফার্স্ট লেকচারে বুঝিয়েছিলাম। সেকেন্ড লেকচারে তোমাদের ভেরিয়েবলস এবং ডেটা টাইপ, ডেটা ইনফরমেশনের কত রকমের ধরন হয় আর কিভাবে নানা রকম ভেরিয়েবলসের মধ্যে আমরা ডেটাটাকে স্টোর করতে পারি সেগুলো শিখিয়েছিলাম। এবং নানা রকম সিম্বল, কিছু কিছু সিম্বলের স্পেশাল মানে আছে। যখন একটা প্রোগ্রাম রান করে সেই প্রোগ্রামটার কিছু কাজ থাকে, সেই কাজগুলো কারা করে? কাজগুলো করে ওই স্পেশাল সিম্বলগুলো, যেই সিম্বলগুলোর নাম হচ্ছে অপারেটর। তো সেই অপারেটরগুলো অপারেট করে ডেটার উপরে এবং ডেটাটা স্টোর হয় ভেরিয়েবলসের মধ্যে। আমি বলেছিলাম যে ভেরিয়েবলস মানে একটা পাত্র। যেমন ধরো একটা বাটির মধ্যে তোমরা ভাত রাখতে পারো, ডাল রাখতে পারো, মাছ রাখতে পারো, ইত্যাদি নানা রকম জিনিস রাখতে পারো। তেমনই একটা ভেরিয়েবলের মধ্যে আমরা সংখ্যা রাখতে পারি, কিছু ক্যারেক্টার রাখতে পারি, যে কোনো রকমের ডেটা আমরা স্টোর করতে পারি। এবং বিভিন্ন রকমের ডেটার জন্য বিভিন্ন রকমের পাত্র, অর্থাৎ বিভিন্ন টাইপের ভেরিয়েবলস হতে পারে। সেটা ইন্টিজার টাইপ হতে পারে, মানে সংখ্যা স্টোর করতে পারো, বা পয়েন্টের জাতীয় যে নাম্বারগুলো, যেগুলোকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, সেইগুলো স্টোর করা যায়। সেটার জন্য আমি বলেছিলাম ডাবল এবং ফ্লোট, এই দুটো ডেটা টাইপ ব্যবহার করা হয়। ক্যারেক্টার মানে সিঙ্গেল একটা অ্যালফাবেট, এই যেমন ডি একটা অ্যালফাবেট, আই একটা অ্যালফাবেট, এই একটা করে সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করার জন্য ক্যার ডেটা টাইপ ইউজ করা হয়। এরকম নানা রকমের ডেটা টাইপ নিয়ে আমরা বিস্তারিতভাবে আগের লেকচারে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের লেকচারগুলো অবশ্যই দেখো। ধাপে ধাপে শিখলে তবেই তোমরা কিন্তু পুরো বিষয়টার সম্পর্কে জানতে পারবে। অনেকেই আমাকে বলছিল যে আমরা পারছি না করতে, স্যার ভুল হচ্ছে বারবার। তো কারণ ভুল হচ্ছে তোমরা স্কিপ করছো। স্কিপ করো না, মন দিয়ে পরপর করতে থাকো। আর যেমন করে বোঝাচ্ছি, বুঝে নেওয়ার পর সঙ্গে সঙ্গে নিজেরা খাতায় লেখো এবং রান করো, তাহলে দেখবে তোমরা জিনিসটাকে নিজের থেকে করতে পারবে। আজকের এই ভিডিওটায় আমরা আগের দুটো লেকচারে যা যা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করব। আজকে আমরা এই 4টে প্রোগ্রাম নিজেরা এবার করব, ঠিক আছে? প্রথম প্রোগ্রামটা হচ্ছে ইনপুট আ নাম্বার। একটা নাম্বারকে আমাদের প্রোগ্রামটা নেবে এবং চেক করে বলবে যে দ্যাট ইজ ডিভিজিবল বাই 3 and 4 অর নট। 3 এবং 4, 3 আর 4 দুটোকে দিয়েই ভাগ করা যায়, যাতে যে সংখ্যাগুলো সেটাকে আমাদের বার করতে হবে। মানে ওই নাম্বারটা ডিভিজিবল বাই 3 and 4 দুটোর দ্বারাই ডিভিজিবল কিনা সেটা চেক করতে হবে। যেমন 12, একটা এক্সাম্পল দেওয়া আছে 12। দেখো 12 ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 4। 3 আর 4 দুজনেই ডিভাইড করে, তাই না? 3ও ডিভাইড করতে পারে, 4ও ডিভাইড করতে পারে। সেরকম আরো অনেক সংখ্যা হতে পারে 24, ঠিক আছে? তো 24ও দেখো 3 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। তো আমাদের প্রোগ্রামের কাজ হবে একটা নাম্বার ইনপুট নেবে এবং বলবে যে ওটা 3 আর 4 দিয়ে দুজনকে দিয়েই ডিভিজিবল কিনা। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, অ্যান্ড কথাটা ব্যবহার করা হয়েছে। আগের দিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে অপারেটরসরা কিভাবে কাজ করে এবং দুখানা যদি কন্ডিশন হয় সেই কন্ডিশনগুলো কিভাবে আমরা একসঙ্গে ক্লাব করব, একসঙ্গে জয়েন করব, সেটাও আমরা পড়েছিলাম, তাই তো? তো এই প্রোগ্রামটাও আজকে সেইভাবেই করব। তো চলে যাব আমরা কোড শেপ অনলাইন কোড এডিটারে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা নাম্বারকে ইনপুট দেওয়া, তাই ঠিক? তো আমরা একটা নাম্বার ইনপুট দেবো, সেই নাম্বারটাকে স্টোর করবো একটা নাম বলে ভেরিয়েবল, ঠিক আছে? এবার স্ক্যানএফ দ্বারা আমরা নাম্বার ইনপুট নিই, এটা আমি আগের দিন বলেছিলাম, আগের লেকচারে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং নাম্বারটার যে টাইপ সেই ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয়। যেমন ইন্টিজারের জন্য হচ্ছে %d, কমা দিয়ে আমাদের মেনশন করতে হয় কোন ভেরিয়েবলে স্টোর হবে। সেই ভেরিয়েবলটা স্টোর করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় অ্যাম্পারস্যান্ড সিম্বলটা, অ্যান্ড এবার এই ভেরিয়েবলটার নামটা দিলাম নাম। এই কোডটা আমাদের কি করবে, একটা নাম্বার ইনপুট দিলে সেটা নাম বলে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে দেবে। অ্যাম্পারস্যান্ড সিম্বলটার মানে হচ্ছে অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে, ঠিক আছে? নাম ভেরিয়েবলটার মধ্যে ডেটাটাকে স্টোর করবে। তার আগে যদি তোমরা মেসেজ দিতে চাও তাহলে দিতেও পারো। প্রিন্টএফ আমি একটা মেসেজ দিতে চাই যে এন্টার আ নাম্বার, ঠিক আছে? এটা তোমরা নিজেদের লোকালে যখন
নিজেদের কম্পিউটারে রান করবে, জিসিসি কম্পাইলার যদি তোমাদের থাকে বা টার্বো সি প্লাস প্লাস, তো বা টার্বো সি, তো তোমরা এখানে দেখতে পাবে যে কম্পিউটারের টার্মিনালে এন্টার নাম্বার লিখে দাঁড়িয়ে আছে। তারপর তোমরা একটা নাম্বার ইনপুট দিয়ে এন্টার যেই মারবে, নাম্বারটা তখন রিড করে নেবে। রিড করে কোথায় স্টোর হবে? রিড করে নাম বলে ভেরিয়েবলটা স্টোর হবে। তো সেটা হচ্ছে এই লাইনটার দ্বারা স্ক্যানএফ ফাংশন ইউজ করছি রিড করার জন্য। কনসোল ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। এবার নাম্বারটা যে ইনপুট হয়ে গেছে, এবার নাম্বারটার উপর চেকিং করতে হবে। চেকিং করবার জন্য আমাদের কি স্টেটমেন্ট ব্যবহার করা হয়? ইফ। ইফ লিখে ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কন্ডিশন দিই, তো সেই কন্ডিশনটা এক্সিকিউট করে চেক করে আউটকামটা কি হবে, ফলটা কি, হ্যাঁ না না। হ্যাঁ মানে হচ্ছে ট্রু, না মানে হচ্ছে ফলস। তাই তো আগের দিন তোমাদের ট্রু ফলস নিয়ে বুঝিয়েছিলাম যে কম্পিউটার কি বোঝে না, সার্কিট। ওটা সার্কিটের মধ্যে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে না, এই দুটো স্টেট হয়। বিদ্যুৎ গেলে হচ্ছে অন, বিদ্যুৎ না যাওয়া মানে হচ্ছে অফ। বিদ্যুৎ যাওয়া অনটাকে বলছি আমরা 1 হাই ভোল্টেজ, আর বিদ্যুৎ না যাওয়াটাকে বলছি অফ অর্থাৎ 0 লো ভোল্টেজ। তো এই ট্রু এবং ফলস এই বুলিয়ানের এই দুটো ভ্যালু হয়। তো ইফের মধ্যে বুলিয়ান ডেটাটা থাকে। তো আমরা যে কন্ডিশনটা লিখবো সেই কন্ডিশনটা বুলিয়ান ডেটা টাইপ রিটার্ন করার বাধ্য। ঠিক আছে, যেমন ধরো আমি যদি লিখি যে নামকে যদি আমরা ডিভাইড করি 3 দিয়ে, আমাদের রেজাল্টটা হওয়া উচিত 0। এটা একটা কন্ডিশন। নামকে পার্সেন্টেজ লিখেছি, পার্সেন্টেজ মানে হচ্ছে চেক করবে 3 দিয়ে নামকে ডিভাইড করবে। নাম বলে যে ভেরিয়েবলটা, তার মধ্যে যে ভ্যালুটা তোমরা দেবে সেটা 12 হতে পারে, 19 হতে পারে, 24 হতে পারে, যেমন ইনপুট দেবো তেমন হবে। তো এই যে নাম যে নাম্বারটা, অর্থাৎ ধরে নাও যদি 12 দিই, 12কে 3 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাবো, ভাগ শেষটা পাবো, সেইটা হচ্ছে পার্সেন্টেজ অপারেটর ফেরত দেয়। মডিউলো অপারেটর বলা হয় ওটা। তাহলে মডিউলো অপারেটর আমাদের ভাগ করে রিমাইন্ডারটা আউটপুট দেয়। সেই রিমাইন্ডারটাকে আমি চেক করছি ইকুয়ালস টু দিয়ে। ইকুয়ালস টুটা হচ্ছে আমার অপারেটর। পার্সেন্টেজটাও একটা অপারেটর, ইকুয়ালস টুটাও একটা অপারেটর। পার্সেন্টেজটা ম্যাথামেটিক্সের কাজকর্ম করছে, ভাগ করছে, তো ওকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আর ইকুয়ালস টু অপারেটরটা যেহেতু দুটোর মধ্যে ইকুয়াল কিনা চেক করছে, রিলেশন একটা সম্বন্ধ চেক করছে, তাই জন্য ওটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এবার অ্যান্ড চিহ্নটা আমি দিয়ে চেক করছি। আর একটা কন্ডিশন আছে না আমাদের, যে 4 দিয়েও ভাগ করলে হবে। তাহলে 4 দিয়েও যদি ভাগ করি তার রেজাল্টটা যদি 0 হয়, এই দুটো কন্ডিশন যদি একসাথে হ্যাঁ হয় মানে ট্রু হয়, নাম পার্সেন্টেজ 3 ইকুয়ালস টু 0, 3 দিয়েও ভাগ করা যায়, অ্যান্ড নাম পার্সেন্টেজ 4 ইকুয়ালস টু 0, মানে 4 দিয়েও ভাগ করা যায়। যদি দুটোই হয় তবেই আমি আউটপুটে লিখবো ডিভিজিবল বাই বোথ 3 and 4। ঠিক আছে, একদম সিম্পল। যেমন করে তোমরা ভাবো তেমন ভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে, যে এইভাবে তোমাকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। ঠিক আছে, তো এটা আর কিছু না, প্রোগ্রামিং মানেই হচ্ছে যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া, তাই না? জাস্ট ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি। ইফ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এটা করো, এলস মানে যদি না হয় তাহলে এটা করো। ঠিক আছে, ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলো। নট ডিভিজিবল লিখে দেবো। ঠিক আছে, যদি না হয় তাহলে নট ডিভিজিবল বাই 3 and 4, 3 আর 4 এর দ্বারা ভাগ করা যায় না, এটাই আমরা লিখলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। ঠিক আছে, লাস্টে একটা রিটার্ন 0 লিখে দিতে হবে, বা রিটার্ন 1, যা লিখতে পারো লিখে দিতে পারো। যেহেতু ইন্ট ফাংশনটা, ফাংশন সবসময় একটা ভ্যালু ফেরত দেয়, ভ্যালু ফেরত দেওয়ার জন্য লিখতে হয় রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন একটা সংখ্যা ফেরত দিচ্ছে, কারণ এখানে দেখো ইন্ট আছে। ঠিক আছে, এবার আমরা চট করে রান করে নেবো। তো এই নাম্বারটা যেটা ইনপুট দেবো সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। আগের দিন বলেছিলাম এইখানে কোড কম্পাইলারটা অনলাইনে রান করলে এইভাবে তোমাদের চেকিং করতে হবে। ঠিক আছে, নাম্বারটা ধরো আমি দিলাম এখানে 12, দিয়ে রান করে দেখি আউটপুট কি আসে। 12টা এখানে স্টোর হবে, দিয়ে চেকিং হবে 12 দিয়ে 3 দিয়ে ভাগ হচ্ছে কিনা, 4 দিয়ে ভাগ হচ্ছে কিনা। দুটোই যদি হয় তাহলে 11 নম্বর লাইনে ঢুকবে, যেটা প্রিন্ট হবে। এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না, কারণ ইফ যদি কাজ করে যায় তাহলে এলসে যাবে না, এবং ইফ যদি কাজ না করে তবেই এলসে যাবে। ঠিক আছে, আজকে সমস্যা হচ্ছে কিছু সার্ভারে। এসে গেছে, দেখো আউটপুট বলছে ডিভিজিবল বাই 3 and 4। এই এন্টার নাম্বারটা এখানে কাজ করে না, আমি বলেছিলাম না, তো এটাকে উড়িয়ে দিতে পারি। তো উড়িয়ে দেওয়ার জন্য তুমি ডাইরেক্ট ডিলিটও করে দিতে পারো, অথবা একটা কমেন্ট এন্ট্রি করে দিতে পারি। আগের দিন বলেছিলাম কমেন্ট এন্ট্রি কিভাবে দিতে হয় না, ব্যাক স্ল্যাশ দিয়ে দেবো, তাহলে এই পুরো লাইনটা
একটা কমেন্টের মতো ব্যবহার করব, সেটা কোডের পার্ট হবে না, ঠিক আছে, কোড হবে না ওটা, ঠিক আছে, ওটা জাস্ট একটা ইনফরমেশন। এগুলো আমরা ব্যবহার করি লেখার জন্য, যে এই পার্টটা কিসের জন্য ব্যবহার হচ্ছে সেটাকে গুছিয়ে নিজেদের ভাষায় লেখার জন্য দেওয়া হয় কমেন্ট এন্ট্রি, যাতে যে প্রোগ্রামার এটা পরে রিড করবে প্রোগ্রামটা সে যাতে বুঝতে পারে, তাই জন্য। আর এবার আমি যদি আবার রান করি তাহলে তোমরা শুধু এটাই দেখতে হবে, ডিভিজিবল বাই 3 and 4 না নট ডিভিজিবল, এই মেসেজটাই প্রিন্ট করবে, দেখো ওইটাই প্রিন্ট করে দিয়েছে। এবার 12 জায়গায় অন্য কোনো নাম্বার দিয়ে ধরো 126 দিলাম, যেটা 3 আর 4 দিয়ে ভাগ করা যায় না, দুটো একসাথেই ভাগ করা যায় না। এটা 3 দিয়ে ভাগ করা যায়, বাট 4 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? এটা 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12, 3 2 গুণে 6, 32 দিয়ে যাচ্ছে, 43 দিয়ে যাচ্ছে, কিন্তু 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তো এটা কি আসবে আউটপুটে? আসা উচিত নট ডিভিজিবল বাই 4, নট ডিভিজিবল বাই 4, ঠিক আছে। আচ্ছা, ধরে নাও এই কোশ্চেনটাকে যদি এরকম ভাবে বলা হয় যে 3 এবং 4 যে কোনো একটা দিয়ে ভাগ করলেই যাতে লিখতে পারো, মানে অর দিতে বলছে, মানে 3 দিয়ে ভাগ করা যায় বা 4 দিয়ে ভাগ করা যায়, এরকম যদি থাকতো, বা কথাটা থাকতো, মানে অর যদি থাকতো, তাহলে জাস্ট এই অ্যান্ড সিম্বলটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যেত? অর হয়ে যেত, ঠিক আছে। এটাকে বলে অর অপারেটর। আগের দিন বলেছিলাম লজিক্যাল অপারেটর, অ্যান্ড হতে পারে, অর হতে পারে, নট হতে পারে। এই অর কি করছে না, দুটো কন্ডিশন যে কোনো একটা সঠিক হলেই এক্সিকিউট করে যাবে। তো যে কোনো একটা হলেই হচ্ছে, তাহলে এখানে এগুলো মেসেজটাও ঠিক করে দিতে হবে, ঠিক আছে। আর এলসে কখন আসবে এর ক্ষেত্রে তখনই এলস আসবে যখন দুটো কন্ডিশনই মিথ্যে, ফলস, তখনই একমাত্র কিন্তু এলসে ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। 3 দিয়ে ভাগ করা গেল, 4 দিয়ে ভাগ করা গেল না, তখনও কিন্তু বলবে ডিভিজিবল বাই 3 or 4, কারণ যে কোনো একটা হলেই হলো। আবার 3 দিয়ে ভাগ করা গেল না, 4 দিয়ে ভাগ করা গেল, তখনও কিন্তু প্রিন্টএফ এটা এক্সিকিউট হবে, কারণ এটাই বললাম না যে অরের দুটো কন্ডিশন যে কোনো একটা হলেই হলো, ঠিক আছে। তাহলে এটা যদি রান করি 126টা, দেখো এটা 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু তাও ওই ইফের মধ্যেই ঢুকলো, এক্সিকিউট করে দিল, ঠিক। এবার যদি এমন একটা নাম্বার বলি যেটা 3 দিয়েও ভাগ করা যায় না, আবার 4 দিয়েও ভাগ করা যায় না, ফর এক্সাম্পল 19, তখন যদি রান করি তাহলে কি আসবে? নট ডিভিজিবল বাই 3 or 4, ঠিক আছে। দেখো চলে এলো। তো এই প্রোগ্রামটা আমরা দেখলাম অ্যান্ড এবং অর অপারেটরের কাজ, ঠিক আছে। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, তোমরা একটা খাতায় লিখে নাও গুছিয়ে সুন্দর করে, এবং এটা তোমরা নিজেরা রান করে নাও। আমি বারবার বলছি রান করলে তবেই কিন্তু শিখবে তোমরা, ঠিক আছে। তো ভিডিওটাকে তোমরা পজ করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, সেভ করে নাও, এবং খাতায় লিখে নিয়ে তোমরা নিজেরা রান করে নাও, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রোগ্রামে। পরের প্রোগ্রামটা হচ্ছে ইনপুট আ ইয়ার, চেক লিপ ইয়ার অর নট। লিপ ইয়ার মানে যেই বছরগুলোর ফেব্রুয়ারি মাসে কত থাকে? 29টা দিন থাকে, তাই না? যেই বছরগুলোর 29টা করে দিন থাকে, এবং সেটা লক্ষ্য করে দেখবে লিপ ইয়ারের কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। দেখো 2024 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো যেই বছরগুলো 4 দিয়ে ভাগ করা যায় এগুলো সবই কিন্তু লিপ ইয়ার। 2012 তাই, 2008 তাই। তাহলে এখানে কন্ডিশনটা কি হচ্ছে? যদি আমার ইয়ারটাকে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তাহলে আমি যদি রিমাইন্ডারটা পাই যদি 0, মানে 4 দিয়ে কমপ্লিটলি ভাগ করা যাচ্ছে, তাই জন্যই তো রিমাইন্ডার 0 আসে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলেই আমি কি বলে দেবো? লিপ ইয়ার। একদম ইজি, জল ভাত একদম, ঠিক আছে। তো সেম ভাবে আমরা কি করব, এখানে ইয়ারটাকে ইনপুট নেব, জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিচ্ছি যাতে এটা আমাদের প্রোগ্রাম অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট হয়। সবসময় একটা ব্যাকরণটাকে মেনে চলবে কিন্তু, ঠিক আছে। ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম এমন এমন দেবে যেটা প্রোগ্রামটাকে রিফ্লেক্ট করে, ঠিক আছে। কন্ডিশনটা একদম সিম্পল কন্ডিশন হয়ে যাবে। কিরকম হয়ে যাবে না, ইফ ইয়ারটা যেটা ইনপুট দিলাম সেটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার 0 হয়। যদি 4 দিয়ে ভাগ করা যায় তবেই তো বলবো লিপ ইয়ার, অথবা বলবো নট লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে লিপ ইয়ারের প্রোগ্রামটাও হয়ে গেল। লিপ ইয়ার কি বলছে না, 4 দিয়ে ভাগ করা গেলেই লিপ ইয়ার, অথবা নট লিপ ইয়ার। সেম ভাবে আমরা একটা রান করে নেব। ধরো 2024 দিলাম, তাহলে কি আসছে আউটপুটটা তোমরা দেখতে পাবে এখানে। ইয়ার এখানে যে 2024 দিলাম, এটা এখানে স্টোর হলো স্ক্যানএপ এর মাধ্যমে। ভেরিয়েবলটা হচ্ছে ইয়ার, ইয়ারের মধ্যে স্টোর হওয়ার পর ইফ কন্ডিশনের মধ্যে আমরা পার্সেন্টেজ অপারেটর ইউজ করলাম। এই অপারেটরটা কি করে না, একটা নাম্বারকে ভাগ করে ডান দিকেরটা বাঁ দিকের আইটেমটাকে ভাগ করে রিমাইন্ডার ফেরত দেয়। সেই রিমাইন্ডারটা যেটা ফেরত দিল অপারেশনটা হওয়ার পর, সেটার সাথে চেক করছি, জিরোর সাথে ইকুয়ালিটি চেক করছি, দুটো সমান কিনা চেক করার জন্য ইকুয়ালস টু অপারেটর ব্যবহার করা হয়।
যদি এটা হয় তাহলে বলছে লিপ ইয়ার অথবা বলছে নট লিপ ইয়ার। ঠিক আছে, দেখো আউটপুটে লিপ ইয়ার চলে এলো। এবার যে 2024-এর জায়গায় 2025 এই বছরটায় যেমন তোমরা দেখেছো ফেব্রুয়ারি মাসে 28টা দিন ছিল, তো এটা হচ্ছে নট লিপ ইয়ার। তো আমাদের আউটপুটেও দেখো চলে এসছে নট লিপ ইয়ার। সেম ভাবে এই প্রোগ্রামটা তোমরা বুঝে নাও, খাতায় লিখে সুন্দর করে গুছিয়ে নাও, ডেট দিয়ে সুন্দর করে লিখবে যাতে পরেও তোমরা রিভিশন করতে পারো। খাতায় লেখো, খাতায় লিখে লিখে পড়ো এবং পজ করে দিয়ে রান করো নিজেরা, আবার ফেরত এসো ভিডিওতে, পরেরটা আমরা করবো। নেক্সট প্রোগ্রাম হচ্ছে 3টে নাম্বার ইনপুট করব এবং হাইয়েস্ট নাম্বার বার করব। ঠিক আছে, হাইয়েস্ট নাম্বার মানে কে বড়। ধরো আমার 3টে নাম্বার আছে, এ আছে 90, বি আছে 99, সি আছে 110। তো এদের মধ্যে হাইয়েস্ট কে? হাইয়েস্ট হচ্ছে সি। তাহলে আমাদের বলতে হবে হাইয়েস্ট ইজ 110, 110। এবার ধরে নাও তার জায়গায় আছে 56, এর জায়গায় 56, বি এর জায়গায় 89, 8 আর সি এর জায়গায় ধরো আছে আমাদের 8। তো এর এখানে হাইয়েস্ট কোনটা? এখানে হাইয়েস্ট হচ্ছে বি 89, তাই তো? 89 56 এর থেকে বড়, সি এর থেকে বড়। তো আমরা যে কোনো ভ্যালু দিতে পারি এবিসির মধ্যে। আমাদের প্রোগ্রামটাকে এমনভাবে লিখতে হবে যাতে আমরা আইডেন্টিফাই করে নিই যে কে বড়। তো আমাদেরকে চেক করতে হবে, যদি এ বি এর থেকেও বড় এবং সি এর থেকেও বড় হয় তাহলে এই হচ্ছে হাইয়েস্ট, অথবা বি যদি এ এর থেকে বড় হয়, সি এর থেকেও বড় হয় তাহলে বলবো বি বড়, অথবা সি যদি এ এর থেকে বড় হয়, বি এর থেকে বড় হয়, এটা একদম লাস্ট কন্ডিশন, তাহলে বলবো সি বড়। তো যে কেউ বড় হতে পারে। আমাদের প্রোগ্রামটা এমনভাবে লিখতে হবে যাতে আমরা বার করে নিতে পারি যে কে সবচেয়ে বড়। তো এখানে আমাদের 3টে নাম্বার ইনপুট হবে, এ বি সি, 3টেকেই ধরে নিলাম আগে, দিয়ে সেমিকোলন দিলাম। 3টেরই ডেটা টাইপটা কি না? ইন্ট ডেটা টাইপ। ঠিক আছে, 3টে নাম্বার পরপর ইনপুট দেবো। তাহলে স্ক্যান এফ দিলাম, স্ক্যান এফ এ দিলাম, তারপরে আবার স্ক্যান এফ বি করতে হবে। পরপর 3টে ইনপুট নিয়ে নাও। সর্বপ্রথম কাজ ইনপুট নেওয়া। 3টে নাম্বার পরপর ইনপুট নিয়ে নিলাম, এ বি আর সি। ঠিক আছে, হয়ে গেল। এবার এ বি সিটা ইনপুট নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এবার চেকিং করা। এবার চেকিং করলেই মানে কন্ডিশন আসছে, কন্ডিশন মানে ইফ স্টেটমেন্ট হবে। এবার এখানে একটা ইফ আর এলস দিয়ে কাজ হয়ে যাবে না, এখানে একাধিক কন্ডিশন আছে। একাধিক কন্ডিশন হলেই আমাদের ব্যবহার করতে হয় ইফ এলস ইফ ল্যাডার। মানে ইফ, তারপরে আবার এলস, তারপরে আবার ইফ। মানে একটা ইফ লিখবো, তারপরে এলস লিখবো, সেই এলস এর মধ্যে আবার একটা ইফ লিখবো। ঠিক আছে, তারপরে একটা আবার এলস ইফ হতে পারে, এরকম মাল্টিপল একসঙ্গে থাকতে পারে। তো এটাকে বলা হচ্ছে ল্যাডার। ঠিক আছে, ল্যাডার মানে মই। মইয়ে কি থাকে? মইয়ে থাকে ধাপ, ধাপে ধাপে উঠে ধপাস করে পর না না, পড়বি না। পড়াশোনা ভালো করে করলে একদম পড়বি না, নিষ্ঠা করে করতে হবে। ঠিক আছে, ইফ এলস ইফ এলস ইফ এলস, এরকম করে আমরা পরপর ধাপ দেখতে হবে। এগুলো একটা করে ধাপ। এই ধাপ মানে হচ্ছে একটা করে মই, মইয়ের সিঁড়িগুলো। ঠিক আছে, তো সেরকম এটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার। ঠিক ওটার সঙ্গেই সিমিলারিটি রেখে নামকরণ করা হয়েছে। ইফ এলস ইফ ল্যাডার ব্যবহার করবো আমরা, মানে পরপর চেন থাকবে। যখন আমার একাধিক কন্ডিশন না থাকবে তখনই আমি কিন্তু এটা ব্যবহার করবো। তো প্রথম আমার কন্ডিশন কি হবে? যদি এ বি এর থেকে বড় হয়, অ্যান্ড একসঙ্গে এ কে সি এর থেকেও তো বড় হতে হবে। এ বি এর থেকেও বড়, আবার সি এর থেকেও বড়, দুটো কন্ডিশন একসাথে স্যাটিসফাই করতে হবে। একসাথে যদি হয় তাহলে কি আমি ডিক্লেয়ার করে দেবো, আমি বলে দেবো হ্যাঁ রে হরিদাস পাল, এ হচ্ছে হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট ইজ এইটা। ঠিক আছে, বুঝে গেলে? সুন্দর করে তোমাদের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। হাইয়েস্ট ইজ এ কে প্রিন্ট করবো। এর ডেটা টাইপটা কি? এর ডেটা টাইপ হচ্ছে পার্সেন্টেজ ডি হবে, ডি। ডি ফর ইন্টিজারটা, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। প্রিন্ট করবো কাকে না? এ কে প্রিন্ট করবো। ঠিক আছে, সুন্দর। এবার তারপরে এলস, যদি ওপরেরটা না হয় তাহলে এলসে আসবে। এলস এর মধ্যে আবার একটা ইফ ঢুকিয়ে দিলাম। এবার আমি চেক করবো বি যদি সি এর থেকে এর থেকে বড় হয়, অ্যান্ড বি যদি সি এর থেকেও বড়, তাই তো? আমাকে তো চেক করতে হবে বি এর থেকেও বড় আবার সি এর থেকেও বড়, দুটোই যদি একসাথে স্যাটিসফাই করে তাহলে আমি লিখবো প্রিন্ট এফ কে বড়। এবার হাইয়েস্ট ইজ, সবচেয়ে বড় এখন কে? এখন হচ্ছে সে যে সবার থেকে বড়, তাই তো? এটারও ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হবে, কারণ ইন্টিজার, বিও তো ইন্টিজার। বি কে প্রিন্ট করতে হবে কারণ বি এর থেকেও বড় আবার সি এর থেকেও বড়, তাই জন্য আমরা হাইয়েস্ট ইজ পার্সেন্টেজ ডি বি লিখে দিলাম। ঠিক আছে, এবার যদি ওপরের কন্ডিশনটাও না হয়, নিচের কন্ডিশনটাও না হয়,
তাহলে আর কি পড়ে রইল? আর একটাই তো সম্ভাবনা পড়ে রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে সি বড়। যদি এও বড় না হয়, বিও বড় না হয়, তাহলে সি নিশ্চয়ই সবচেয়ে বড়। তাই জন্যই তো একটা কন্ডিশন স্যাটিসফাই করেনি ওপরের গুলো, তাই না? তাহলে এলস এর মধ্যে ডাইরেক্টলি আমরা লিখে দেবো হাইয়েস্ট ইজ সি। তাহলে আমরা এখানে স্যাঙ্গুইন হয়ে গেলাম যে কে বড়। যদি এও বড় না হয়, বিও বড় না হয়, তাহলে একমাত্র পড়ে রয়েছে সম্ভাবনা যে সি সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে দেখো তিনটে কন্ডিশনই আমাদের হয়ে গেল। ইফ এ যদি বড় হয় বি এর থেকে এবং সি এর থেকে, তাহলে হাইয়েস্ট হচ্ছে এ। বি যদি এর থেকে বড় হয়, আবার সি এর থেকেও বড় হয়, দুজনের থেকেই বড়, অ্যান্ড মানে দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে। দুটোই কন্ডিশন, ডান দিক এবং বাঁ দিকের দুটো বাহুতেই যদি কন্ডিশনটা ট্রু রিটার্ন করে, ট্রু হয়, মানে বি এর থেকেও বড়, গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন সিম্বলগুলো ইউজ করেছে, ওগুলো কি অপারেটর? দুটোর মধ্যে সম্বন্ধ বার করছে, তো এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এই অ্যান্ডটা কি অপারেটর? এই অ্যান্ডটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। অ্যান্ডের বাঁ দিক এবং ডান দিকে দুটো কন্ডিশনকে চেক করে যে ট্রু কিনা। যদি দুটোই সত্যি হয়, তাহলেই কিন্তু ওটা এক্সিকিউট করে রিটার্ন করবে, ওর নিচের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, না হলে করবে না। এবার আমরা টেস্ট করে দেখে নিই আমাদের প্রোগ্রামটা। প্রথম নাম্বারটা আমি 100 দিলাম, তারপরেরটা 56 দিলাম, তারপরেরটা 89 দিলাম। দিয়ে এবার রান করে দেখি। এ বি সি, এ 100, বি 56 আর সি হচ্ছে 89। তাহলে হাইয়েস্ট কে? হাইয়েস্ট হচ্ছে বলে দিল দেখো 100। এবার জাস্ট তুমি চেঞ্জ করে দাও। প্রথমেরটা 1 দিলাম, তারপরেরটা 90 দিলাম, তারপরেরটা 1, 90 আর 56 দিলাম। তিনটে নাম্বার এ বি সি, এখানে এর মধ্যে 1 হয়ে গেল, বি এর মধ্যে 90 হয়ে গেল, সি এর মধ্যে 56 হয়ে গেল। তাহলে কি আসবে? 90 আসার কথা। দেখো 90 আসছে না, দেখো 90 চলে এলো। তাহলে কে বড়? না 90 সবচেয়ে বড়। তো এইভাবেই দেখো চেক করছে কে সবচেয়ে বড় এবং সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এটা। এটা অনেকবারই আসে বিভিন্ন পরীক্ষায়, তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, গুছিয়ে লিখে নাও খাতায় সুন্দর করে এবং নিজেরা একবার রান করে নাও। ঠিক আছে, আমি বারবার বলছি রান করো, রান করে করে শেখো। কোডিং কিন্তু একদমই কঠিন নয়। তোমরা যদি ধাপে ধাপে পরপর প্রত্যেকটা লেকচারকে ফলো করে করে পড়ো, অবশ্যই তোমরা কিন্তু উন্নতি করবে এবং মাস্টার হয়ে যাবে। এই যে গ্রামে গঞ্জে থাকি স্যার, কি করে আমি সি প্রোগ্রামিং বুঝবো, স্কুলে তো পড়ানো হয় না, এইসব বাহানা ছেড়ে দাও। তোমাদের পড়ানোর জন্যই, তোমরা যাতে পারো, যাতে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলার ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে, তাই জন্যই কিন্তু আমি তোমাদের এইভাবে গুছিয়ে শেখাচ্ছি। প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের গুছিয়ে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তোমরা এই যে উদ্দেশ্যটা আমি নিয়ে এগোচ্ছি, সেটাকে তোমাদের সফল করতেই হবে, সেটাই তোমাদের কিন্তু গুরুদক্ষিণা। তো তোমরা ধাপে ধাপে পড়ো, প্রত্যেকটা লেকচারকে বুঝে বুঝে শোনো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কোডিং মাস্টার করতে পারবে। একদমই কঠিন নয়। আমি দেখেছি যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছিল না, কিন্তু কোডিংয়ে কিন্তু তারা বাঘ হয়ে যাচ্ছে। কেন? এটা কিছুই তো না, এটা লজিক, শুধু লজিকটা বুঝতে হবে। যেমন ভাবে দৈনন্দিন জীবনে তোমরা ডিসিশন নাও, এটা করবো না এটা করবো না, তেমনই তোমাদের কোড লিখে প্রোগ্রামকে বোঝাতে হবে, সেটা কম্পিউটারকে কাজ করাতে হবে। ঠিক আছে, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। এবার পরের লেকচারটায়, পরের প্রোগ্রামটাই চলে আসে। পরের প্রোগ্রামটা কিন্তু একটু বড়, দেখে ঘাবড়ে যেও না। এটা কেমন প্রোগ্রাম? এটা বলছে যে ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টের মার্কসকে ইনপুট দাও। নম্বর কত পেয়েছে পরীক্ষায় স্টুডেন্ট, সেটাকে তিনটের নাম্বার ইনপুট নাও। সেই তিনটে নাম্বার ইনপুট নিয়ে বার করো সাম এবং অ্যাভারেজ। সাম মানে তিনটের যোগফল, যোগ করলাম, যেটা পেলাম সেটাই হচ্ছে আমার সাম, টোটাল। অ্যাভারেজ বার করতে বলছে। অ্যাভারেজ মানে তিনটেকে যোগ করে বাই 3 করে দিলেই হলো। সাম মানে হচ্ছে কিছুই নয়, আমার ফিজিক্সের মার্কস প্লাস কেমিস্ট্রির মার্কস প্লাস বায়োলজির মার্কস, তিনটে মার্কসকে আমি যোগ করে দিলাম। ঠিক আছে, অ্যাভারেজ কি হবে? অ্যাভারেজ হচ্ছে এই যে সামটা, সামকে ভাগ করতে হবে কতগুলো আইটেম আছে সেটা দিয়ে। এখানে কটা আইটেম আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে আইটেম আছে, তাহলে 3 দিয়ে ভাগ করবো, দিয়ে যেটা পাবো সেটা অ্যাভারেজ হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যখনই ভাগ করে কিছু পাবো, সেটা কিন্তু আমার পয়েন্টে আসতে পারে। পয়েন্টে আসলে আমরা কি ডেটা টাইপ ইউজ করবো? ফ্লোট ইউজ করবো। ঠিক আছে, তো তোমরা সামকে ব্যবহার করতে পারো, তোমরা সামকে ইন্টিজার দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর ফ্লোটের সময় কিন্তু লিখতে হবে সাম বাই 3.0। ঠিক আছে, এই বাই অপারেটরটা কি করে? দুটোকে কমপ্লিট ভাগ করে দেবে। যদি আমার ডান দিক এবং বাঁ দিকে পয়েন্টের নাম্বার থাকে তবেই কিন্তু হবে। তখন সাম হচ্ছে ইন্টিজার একটা, তাই জন্য আমি ডান দিকে 3.0 লিখলাম, 3 লিখলাম না। 3 লিখলে কি হচ্ছে? দুটোই ইন্টিজার হয়ে যেত,
ইন্টিজার ইন্টিজারকে যদি ভাগ করে তাহলে কি ফেরত দেয়? আগের দিন বলেছিলাম কোশেন্ট ফেরত দেয়। ইন্টিজার পার্সেন্টেজ ইন্টিজার লিখলে রিমাইন্ডার ফেরত দেয়, যেটা আগের কিছু প্রোগ্রামগুলি তোমরা দেখলে 4 দিয়ে ভাগ করে শূন্য আসছে নাকি, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে শূন্য আসছে নাকি, এই জিনিসগুলো ভাগ করা শূন্য আসছে নাকি রিমাইন্ডার দেখতে গেলে এই পার্সেন্টেজ সিম্বল ব্যবহার করতে হয়। কিন্তু যদি আমার কমপ্লিট ভাগ করে কি আসছে সেটা বার করার জন্য আমাকে ডিভাইডেড বাই সিম্বলটা ইউজ হচ্ছে স্ল্যাশটা। তো এখানে দুটোকে ইন্টিজার রাখলে হবে না, একটাকে পয়েন্টের নাম্বারে করে দিতে হবে, 3.0 ওই জন্য করতে হবে, ঠিক আছে। দিয়ে তারপর আমার অ্যাভারেজটা চেক করতে হবে। অ্যাভারেজ যদি 90 থেকে বেশি হয় তাহলে বলে দেবো গ্রেড এ, ফার্স্ট ক্লাস গ্রেড। যদি আমি বলি অ্যাভারেজ 80 থেকে বড় কিন্তু 90 থেকে কম তাহলে বলছে গ্রেড সি। এরকম মাল্টিপল কন্ডিশন দিয়ে ওই একই ইফ এলস ইফ ল্যাডার ধাপে ধাপে আমাদের কন্ডিশনগুলো গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা করে নি চট করে। 3টে নাম্বার ইনপুট দিতে হবে, ফিজিক্সের নম্বর, কেমিস্ট্রির নম্বর আর বায়োলজির নম্বর, ঠিক আছে। 3টে আমরা এখানে ইনপুট নিয়ে নিই, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, ঠিক আছে। ফি কেম বায়ো 3টে ইনপুট হয়ে গেছে। এবার আমাদের বার করতে হবে কিনা টোটাল বার করতে হবে, সামটা। তো সাম ইকুয়ালস টু হয়ে গেল ফিজিক্সের নম্বর প্লাস কেমিস্ট্রির নম্বর প্লাস বায়োলজির নম্বর। এবার অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ হচ্ছে যেটা সাম বেরিয়েছিল সেইটাকে ডিভাইডেড বাই 3 করে দেবো, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই 3.0 করে দিলাম, যেমন বুঝিয়েলাম ওখানে সেটাই করে দিচ্ছি, ঠিক আছে। সাম বার করা হয়ে গেল, অ্যাভারেজ বার করা হয়ে গেছে। এবার এই সাম আর অ্যাভারেজ করে অ্যাভারেজটার উপরে আমাদের কন্ডিশন লাগাতে হবে। কি চেকিং করব? প্রথম চেকিং করছি যে অ্যাভারেজ যেটা পেলাম সেটা কি 90 থেকে বড়। 90 থেকে বড় হলে কি প্রিন্ট করতে বলেছে না গ্রেড এ প্রিন্ট করতে বলেছে। প্রিন্টএফ গ্রেড এ, ওকে, গ্রেড এ প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এবার পরের কোন কন্ডিশন, যদি আমার যেটা অ্যাভারেজ এসছে সেই অ্যাভারেজটা 80 থেকে বড় হয় অ্যান্ড তাই তো, 80 থেকে বড় আর কত হতে হবে? 90 থেকে কম হতে হবে। তাহলে অ্যাভারেজ যদি 80 থেকে বড় হয় আর 90 থেকে ছোট হয়, 90 বা 90 থেকে ছোট, তাহলে স্মলার দেন ইকুয়ালস টু দিয়েছে, ওই জন্য ইকুয়ালস টু মানে 90 অথবা 90 থেকে ছোট যদি হয় তাহলে আমি কি প্রিন্ট করব? তাহলে আমি প্রিন্ট করব প্রিন্টএফ গ্রেড বি প্রিন্ট করে দেবো, ঠিক আছে। তাহলে গ্রেড বি প্রিন্ট করে দিয়েছে। এবার এলস ইফ যদি আমার অ্যাভারেজটা গ্রেটার দেন কত ছিল কন্ডিশনে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 60 থেকে 80। এবার 60-এর থেকে ওপরে গ্রেটার দেন 60 অ্যান্ড আর যদি আমার অ্যাভারেজটা স্মলার দেন ইকুয়ালস টু 80 বা 80 থেকে কম হয়, তাহলে 60-এর থেকে বেশি আর 80 থেকে যদি কম হয় তাহলে আমি লিখব প্রিন্টএফ গ্রেড সি, ঠিক আছে। তাহলে গ্রেড সি প্রিন্ট করে দিলাম। আর তার থেকেও যদি কম হয় তা লাস্ট কন্ডিশনটা সবসময় আমরা এলসে ফেলে রাখবো, ঠিক আছে। আগেরটা তো দেখলে তোমরা, লাস্ট যেটা পড়ে রয়েছে সেটাকে এলসে রেখে দিতে হয়। এলসে রেখে দিলাম। এলস বলেছে গ্রেড ডি। গ্রেড ডি কখন হবে? যখন আমাদের 60-এর থেকেও নিচে কেউ পেয়েছে তখন আমার বলতে বলেছে যে গ্রেড ডি, ঠিক আছে। যেমনটি প্রোগ্রামটি বলেছে তেমনটি আমরা করে ফেলেছি। আচ্ছা, এই সাম আর অ্যাভারেজটা বার করার পর আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে যে সাম হচ্ছে এত আর গ্রেড হচ্ছে এত, ঠিক আছে। সাম ইকুয়ালস টু দিয়ে সামের ভ্যালুটা প্রিন্ট করবো, সেটা কি ডেটা টাইপ? সেটা ইন্টিজার ডেটা টাইপ। তাহলে %d ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। কি ফরম্যাট সেটা স্পেসিফাই করছে, সেটা বলছে, নির্ণয় করছে, তাই জন্য বলছে ফরম্যাট স্পেসিফায়ার। আর আমাকে অ্যাভারেজটাও প্রিন্ট করে দিতে হবে। আচ্ছা, গায়ে গায়ে যাতে না প্রিন্ট হয় তাহলে /n দিলাম, ঠিক আছে। অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু কত না, এইটা অ্যাভারেজের ডেটা টাইপটা কি না ফ্লোট, তাহলে %d দিলে চলবে না। ফ্লোটের পার্সেন্টেজ কি হয় না %f হবে, ফ্লোট ডেটা টাইপ, ঠিক আছে। এবং আমরা সবকটা প্রিন্ট করে দিলাম, সাম এবং অ্যাভারেজটা প্রিন্ট করে দিয়েছি এবং প্রত্যেকটা গ্রেড চেক করে এবার বার করছি। তো আমরা ধরে নাও প্রথমটা হচ্ছে 89, আমি আলাদা নাম্বার দিই। ধরো প্রথমে কেউ পেয়েছে 90, তারপরেরটা পেয়েছে 87, তারপরেরটা পেয়েছে 67,
তাহলে ফিজিক্সে 90, কেমিস্ট্রিতে 87 এবং বায়োলজিতে 67। এবার এই তিনটের কী হবে, প্রথমে সাম তৈরি হবে, সাম প্রিন্ট হবে, অ্যাভারেজটা ক্যালকুলেট করে প্রিন্ট হবে। দেখো সাম করেছে, তারপরে অ্যাভারেজ করেছে, তারপরে গ্রেডটা প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই আমাদের ক্যালকুলেশন করছে। আমি যদি অন্য নাম্বার দিই, ধরো সব কটা দিই বাজে পেয়েছে, কেউ যদি ধরো 56 পেয়েছে, একটাতে 60 পেয়েছে, আর একটা 45 পেয়েছে, তাহলে এটা 60%-এর নিচে হয়ে যাচ্ছে। 60% নিচে মানে অ্যাভারেজ 60 যদি হয় বা 60-র নিচে হয়, তাহলে কোনটা হয়ে যাবে, গ্রেড ডি হয়ে যাবে, তাহলে গ্রেড ডি পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে চেক করছে আমাদের, প্রথমে সাম করছে, তারপরে অ্যাভারেজ বার করছে, তারপরে কন্ডিশন অনুযায়ী আমার গ্রেডটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এটাও সেমভাবে তোমরা আগে খাতায় ভালো করে লিখে নাও, তারপর নিজেরা রান করে বোঝো, তাহলেই তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো আগের দুটো লেকচারে আমরা যে অপারেটরসের উপরে স্ক্যানএফ, প্রিন্টএফ এবং বেসিক যে গ্রামারটা ছিল আমাদের প্রোগ্রামিংয়ে, সেগুলো শিখেছি এবং আজকের ভিডিওতে আমরা সেগুলো ইউজ করলাম, অপারেটরসগুলো ইউজ করলাম। নানা রকমের অপারেটর আছে, তাই না? রিলেশনাল অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে এবং ইফ এলস ইফ ল্যাডার, এটাও আজকে আমরা শিখেছি। ঠিক আছে, আজকের ভিডিওটা এত পর্যন্ত। তোমরা আবার পরের ভিডিওতে নতুন একটা টপিক দেখতে পাবে। অবশ্যই আগের দুটো লেকচার যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নাও, কোনোদিন মিস করবে না। মিস করলেই কিন্তু নিজেদেরকে ফাঁকি দিচ্ছ, ফাঁকি দেবে না এবং ধাপে ধাপে পড়ো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন আইকনটা টিপে রাখো, যদি তোমরা যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সেটা পেতে চাও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।